ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে, ডাকসু নির্বাচনের উদ্যোগ। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 জন মৃত্যুর ঘটনায় তোলপাড়, 6 জন গ্রেফতার, দুঃখ প্রকাশ প্রক্টরের। ছাড়াও সাক্ষী আছেন, আমি পিটাতে যাবো কেন? প্রভু যদি জড়িত না হতো তিনি কেন 4 ঘন্টা মারা হলো, কেন তিনি আসলেন না, তিনি কোথায় ছিলেন, তাহলে তাকে আমরা হলে কেন রাখবো? আমরা তো দুঃখ প্রকাশ করবই এবং আমরা কি পদক্ষেপ নিয়েছি সেটা অবহিত করব। মব জাস্টিস গ্রহণযোগ্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের ক্ষেত্রে এই সচেতন রাষ্ট্র হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা বৈঠক, অচিরে ছাত্র জনতা হত্যার বিচার শুরু হবে জানালেন আইন উপদেষ্টা। এরপরই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়া উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন, মন্ত্রী পরিষদ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ। সেনাবাহিনীকে সব জায়গায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সমালোচনা মির্জা ফখরুলের, গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে সহায়তা প্রদান। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে মেরে ফেলে একদল শিক্ষার্থী। এই 2 ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। পৌনে 2 ঘন্টার সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সভায় সিন্ডিকেটের 17 সদস্যের 15 জনই উপস্থিত ছিলেন। বৈঠকে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সদস্যদের সর্বসম্মতিক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি থেকে বিরত থাকবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়। একই সাথে ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়ারও সিদ্ধান্ত হয় সিন্ডিকেটে। এদিকে ঢাবিতে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতটা নিষ্ঠুর, নির্মম ও নৃশংস হতে পারে? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জেল নামের যুবককে আটকে প্রায় 4 ঘন্টা ধরে নির্যাতন করা হয়। পেটানোর পর তাকে খেতেও দেওয়া হয়। পরে আবারও মারধরে মৃত্যু হয় তোফাজ্জেলের। এই বর্বরতা ঠেকাতে না পারায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শাহবাগ থানায় মামলা হবার পর 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, জড়িতরা যেই হোক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ফেরদৌস ইমনকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট।
বুধবার সন্ধ্যা 7:49 শতাধিক ছাত্র একজনকে টেনে হিঁচড়ে ফজলুল হক হলের গেস্ট রুমে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজে দেখা যায় এ সময় নিয়ে যাওয়া ওই যুবকের গায়ে সাদা কাপড় পরা। এর ঘণ্টাখানেক পর যখন তাকে বের করা হয় তখন তার শরীরে কাপড় ছিল না, পরিষ্কার নির্যাতনের চিহ্ন গায়ে। খোঁড়ানো অবস্থায় তাকে তোলা হয় প্রক্টোরিয়াল টিমের গাড়িতে। এই হতভাগ্য তরুণের নাম তোফাজ্জেল, একরকম ভবঘুরে। প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে ক্রিকেট খেলার সময় কিছু শিক্ষার্থীর মোবাইল চুরি হয়। সন্ধ্যা 6:30টার দিকে মোবাইল চোর সন্দেহে তাকে ধরে হলের গেস্ট রুমে নিয়ে আসা হয়। চড় থাপ্পড় দিয়ে আদায় করা হয় মোবাইল চুরির স্বীকারোক্তি। এরপর ক্যান্টিনে খাবার খাইয়ে তোফাজ্জেলের উপর শুরু হয় নির্যাতন। ঘটনাস্থলে আসেন হাউস টিউটররা। ভুক্তভোগীকে পুলিশে দিতে বললেও না শুনে তাকে নিয়ে যাওয়া হয় ফজলুল হক হলের এক্সটেনশন ভবনের গেস্ট রুমে। লাঠি রড দিয়ে এক দফা পেটানোর পর তাকে আবার আনা হয় হলের প্রথম গেস্ট রুমে। সেখানেও চলে মারধর। যেখানে গেস্ট রুমে যখন ছিল কিছুক্ষণ থাকার পর আপনার 40-50 মিনিট বা 1 ঘন্টার পর তাকে নাকি সে অনেকগুলো নাম্বার দিছে যে এখানে সেখানে, এবং সে ফোন বের করে দিতে পারবে, হ্যান ত্যান এইভাবে কথা বলছে। তো কথা বলার পর তারপরে নাকি এখানে চত্থাপ্পর দিছে, বের করে তার ক্যান্টিনে নিয়ে গেছে। হলের ক্যান্টিন দেখতেছেন না, হলের ক্যান্টিনে নিয়ে যাওয়ার পর তাকে খাওয়াইছে, ডাল দিয়ে ভাত খাওয়াইছে। খাওয়ানোর পর তাকে নিয়ে গেছে হচ্ছে আপনার এক্সটেনশন যে গেস্ট রুম আছে সেখানে। নিয়ে যাওয়ার পর আপনার রড স্টাম্প মানে যা যা ছিল বুঝছেন, এটা দিয়ে মানে গণহারে মারা হয়েছে। প্রবোষ্ট জড়িত। প্রবোষ্ট যদি জড়িত না হতো তিনি কেন 4 ঘন্টা মারা হলো, কেন তিনি আসলেন না, তিনি কোথায় ছিলেন, তাহলে তাকে আমরা হলে কেন রাখবো? পিটিএ হত্যার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকজন শিক্ষার্থী বেশ আগ্রাসী ছিল। এর মধ্যে থেকে কয়েকজনকে শনাক্ত করেছে তদন্তকারীরা, যাদের মধ্যে জালাল, সুমন, ফিরোজ, সামাদ, ইয়ামুজ্জামান ও মোত্তাকিন সাকিন জড়িত বলে শনাক্ত হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করেন লাঠি হাতে থাকা সেই জালাল। স্যাররাও সাক্ষী আছেন। আমি ভাই পিটাতে যাবো কেন? স্যার আমার যে সময় করছে যে প্রক্রিয়া টিম আসতেছে, কারণ আমি জানি তো যে পরিস্থিতি কি হতে পারে। পেটানোর এক পর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে পরিবারের নাম্বার নিয়ে তাদের ফোন দিয়ে টাকা দাবি করা হয়। জানা গেছে নিহত তোফাজ্জেলের বাড়ি বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী গ্রামে। তার বাবা, মা, বড় ভাই মারা গেছেন। পরিবারের শুধু তোফাজ্জেলই বেঁচে ছিল। হঠাৎ কালকে রাত্রে ফোন আসে। ফোন আসার পর বলছে যে তোফাজ্জেল কি হয় আপনার? আমি বলছি আমার দেবর হয়। তাহলে ও তো এরকম মোবাইলের চুরির দায় আটকা পড়ছে, আপনারা 2 লাখ টাকা দেবেন, যত দ্রুত সম্ভব 2 লাখ টাকা দেবেন, নাইলে কিন্তু আমরা ওরে মারিয়ে ফেলাম। রাত 10:30টার পর আধামরা অবস্থায় তোফাজ্জেলকে নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে তোফাজ্জেলের মরদেহ বুঝে নিতে আসেন আত্মীয়রা। হত্যার বিচার চান তারা। ঢাকায় আসতো, দেশে থাকতো, এখানে সেখানে থাকার কোনো স্টেশন নাই। পরে এই আজকে সকালে আমাকে ফোন দিয়ে বলে যে তোফাজ্জেল মারা গেছে। আমি ওই লোকের ফোন দিলাম, বললো যে এরকমের উনি এরকমের আমাদের হাতে আছে, আপনারা টাকা দিয়ে ছাড়াইয়ে নিয়ে যান। এই ঘটনায় শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। করা হয় 7 সদস্যের তদন্ত কমিটি। দিনভর প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন তদন্তকারীরা। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান প্রক্টর। একটা হলো ওই শিক্ষার্থীর যাদেরকে তারা আইডেন্টিফাই করবে তাদের ব্যাপারে যেরকম আছে, আর হল প্রশাসনের কথা অবহেলা আছে কিনা সেটাও আমরা যে এখানে তদন্ত করবো সেটা আমরা বিবেচনায় নিব। যে আমরা তো দুঃখ প্রকাশ করবই, এবং আমরা কি পদক্ষেপ নিয়েছি সেটা অবহিত করব। ময়নাতদন্তের পর সন্ধ্যায় তোফাজ্জেলের মরদেহ বুঝে নেন আত্মীয়রা। রওনা করেন দাফনের জন্য বরগুনার উদ্দেশ্যে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে তোফাজ্জেলকে পেটাতে 4-5 জনের নম্বর থেকে পরিবারের কাছে ফোন দেয়া হয়, চাওয়া হয় টাকা। ওই ফোন কলের সূত্র ধরে এগোচ্ছে হত্যা মামলার তদন্ত। সিসিটিভির ফুটেজে গ্রেফতারকৃত 6 জনের জড়িত থাকার প্রমাণও মিলেছে। প্রক্টর জানিয়েছেন তারা স্বীকারোক্তি দিয়েছে। আলামত সংগ্রহের পর তদন্ত চালাচ্ছে পুলিশ। বুয়েটের আবরার ফাহাদের কথা মনে করিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ঘটনা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন আচরণে অনুতপ্ত খোদ ঢাবি প্রশাসন। প্রক্টর অফিস থেকে মামলা এবং দিনভর তদন্ত কমিটির সাক্ষ্য প্রমাণ জোগাড়ের পর বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের সাথে বৈঠক করে প্রক্টর সহ তদন্ত কমিটি। সংগ্রহ করা আলামত দেওয়া হয় পুলিশকে। সিসিটিভির ফুটেজ দেখে তোফাজ্জেল মৃত্যুর ঘটনায় কয়েকজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তারা হলেন পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিন সাকিন।
ও জিওগ্রাফি বিভাগের আল হোসেন সাজ্জাদ এবং আরেক শিক্ষার্থী আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম। ঘটনার সময় ভুক্তভোগী তোফাজ্জলের পরিবারকে 4-5 জনের ফোন থেকে কল দেওয়া হয় বলে জানিয়েছেন স্বজনরা। শিক্ষার্থীদের সেই নম্বরের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা হচ্ছে। এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি। তো ওনারা মনে করেন যে আরও দুষ্কৃতিকারী আছে, যেগুলো ভিডিও আছেন সেগুলো দেখে মনে হচ্ছে, এবং তারা আমার কাছে আজকে রাতটা সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায়। পুলিশ জানায় আলামত সংগ্রহ করা হয়েছে, তদন্ত করে বাকি আসামিদের দ্রুত আটক করা হবে। ইতিমধ্যে আলামত জব্দ করা হয়েছে। এই অপরাধের সুষ্ঠু বিচারের জন্য সুচারুরূপে সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আইন নিজেদের হাতে তুলে না নেয়ার আহ্বান জানায়। সকল মব জাস্টিসের যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে এই আইনের আওতায় আনা হয় এবং আমরা আইনের সুশাসনের বাংলাদেশ চাই। এদিকে হলের গেস্ট রুমে নির্মম হত্যার ঘটনায় দিনভর প্রতিবাদী কর্মসূচি ছিল ক্যাম্পাসে। দুপুরে সংবাদ সম্মেলন করে হত্যার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে মারার ঘটনায় মামলা হয়নি, আটকও হয়নি কেউ। হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা গতকাল বুধবার ক্যাম্পাসে এভাবেই 2 দফা মারধরের শিকার হন তিনি। সেদিন রাতেই গণস্বাস্থ্য হাসপাতালে মারা যান। শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী। একজন সাবেক শিক্ষার্থীকে এভাবে পিটিয়ে মারার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। যেই করে থাকুক, যেখানেই করে থাকুক, যেখানকারই সে থাকুক, তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে এবং বিচারের দাবি জানাচ্ছে। হত্যাকাণ্ড মানে হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তদন্তের মাধ্যমে যে বা যারা জড়িত তাদেরকে যাতে অতি সত্বর তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হয়, সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীর দাবি জানাচ্ছি। হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতা কর্মীদের আহ্বান জানায় তারা যেন কোনো ধরনের আইন নিজের হাতে তুলে না নেয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে যাতে আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা নিজেদের সম্পৃক্ত না করে। বেশ কিছু ভিডিওতে আমরা দেখেছি আহসান লাবিব, তাকে দেখা গেছে এবং তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, সেই প্রক্রিয়া চলমান এবং আইনি প্রক্রিয়ায় তিনি যদি অপরাধ করে থাকেন, যতটুকু অপরাধ করেছেন ততটুকু শাস্তি তিনি যাতে পান সেটা আমরা নিশ্চিত করবই। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দোষীদেরকে চিহ্নিত করে আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। গত 15 জুলাই রাতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে শামীম মোল্লার বিরুদ্ধে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি ও 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেয়া বিজ্ঞপ্তিতে সমন্বয়ক লাবিবকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। তদন্ত সাপেক্ষে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এছাড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন রাজন মিয়া, রাজু আহমেদ, মাহমুদুল হাসান, জুবায়ের আহমেদ, হামিমুল্লাহ, আতিক, সোহাগ ও আহসান। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা দুঃখজনক। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে ডিএমপিতে এক মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ নয়, ছাত্র জনতা হত্যার ঘটনায় মামলা করছেন ভুক্তভোগীরাই। তবে মামলাগুলো যে প্রক্রিয়ায় হচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদর দপ্তরে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের সাথে কথাও বলেন তিনি। জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। জানান, এখন পুলিশ বাদী হয়ে মামলা দিচ্ছে না, ভুক্তভোগীরাই মামলা করছেন। এটা ইতিবাচক। কোনোভাবেই নিরীহ কেউ হেনস্থার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এটা ড্রাফট করছে, ওই ধরেন কার কাছে যায় ড্রাফট করতে আপনারা জানেন, এটা কিন্তু আমার পুলিশের কাছে যাচ্ছে না, অন্যের কাছে যাচ্ছে, বলতে তারা এইভাবে সাজাই দিছে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দিয়েন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিকে খেয়াল রাখবে। মব জাস্টিস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। কেউ অপরাধী হলে তাকে বাহিনীর হাতে তুলে দিতে হবে। তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। পুলিশের মনোবল বাড়াতে ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক দমন পীড়ন ও গণহত্যা চালানোর ফলশ্রুতিতে সমগ্র দেশে দল মত নির্বিশেষে ছাত্র জনতা উত্তাল গণবিক্ষোভ করে। আন্দোলনের এক পর্যায়ে মানুষের জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী 5 আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগের পর দেশ ত্যাগ করেন। রাষ্ট্রপতি বিগত 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। এতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে সাংবিধানিক সংকট মোকাবেলায় সর্বস্তরের জনগণের ঐকান্তিক ইচ্ছার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করেন। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর খসড়া প্রস্তুত করার পর উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। এছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। বিচারিক ক্ষমতা দিয়ে সেনা নামানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কেবল সেখানেই বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করা দরকার ছিল। আগের দুর্নীতি জঞ্জাল দূর করে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে আশা করেন তিনি। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, পরিস্থিতি যাই হোক গণতন্ত্রের পথেই হাঁটতে হবে অন্তর্বর্তী সরকারকে। জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার থেকেই সারা দেশে বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। 2 দিনের মাথায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার মানে হলো অন্য কোনো বাহিনী ঠিকভাবে কাজ করছে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতেই দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটু বুমেরাং হয়ে যাবে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, রাজনীতিবিদদেরকেই রাজনৈতিক কাজ করতে দেয়া উচিত। আমরা ট্যাক্স স্বীকার করছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, জুলুম করছি, শুধুমাত্র এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। ইউনুস গুডউইল বলে একটা কথা আছে, একটা ফ্রেজ তৈরি হয়েছে,
তো ইউনুস গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ঙ্কর জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে, সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে। রুহুল কবির রিজভী জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে সবসময় তাদের পাশে থাকবে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর বেশে সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের হলে অবস্থান এবং নানান মোড়কে হল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে টিএসসিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদলের সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। পাশাপাশি পালিয়ে যাওয়ার আগে দোষীদের গ্রেফতারের দাবি করেছে সংগঠনটি। সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ের আড়ালে সদ্য পদত্যাগকারী ছাত্রলীগ নেতার নেতৃত্বে হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক নিরাপত্তা ব্যর্থতার কারণও এই হত্যার জন্য দায়ী বলে মনে করে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী একজন মানসিক বিকৃত একজন ব্যক্তিকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেটি গভীরভাবে মর্মাহত হয়েছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে যেভাবে পিটিয়ে হত্যা করেছে সেটিরও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করছি। আজ থেকে সপ্তাহের 7 দিনই চলবে মেট্রো রেল। তবে আপাতত শুক্রবার মেট্রো রেল চলবে বেলা 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত। একই সাথে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশনও। বৃহস্পতিবার দুপুরে ইস্কাটনের ডিএমটিসিএল এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। যানজটের নগরীতে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রো রেল। তবে আফসোস ছিল শুক্রবার বন্ধ থাকা নিয়ে। অবশেষে দূর হচ্ছে সেই আক্ষেপ। শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জানান, যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো, তবে তা সীমিত পর্যায়ে। উত্তর থেকে দুপুর 3:30 শুরু করবে, সর্বশেষ ট্রেন ছাড়বে 9টায়। এখানে হেডওয়ে থাকবে 12 মিনিট করে, দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। এটা সব সেম টাইম, 12 মিনিট হেডওয়ে। আর মতিঝিল থেকে উত্তর বাউন্ড হবে, 3:50 মিনিটে প্রথম ট্রেনটি ছাড়বে, দুপুর 3:50 ছেড়ে আর রাত 9:40 হলো লাস্ট ট্রেন ছাড়বে। মাঝে 12 মিনিট গ্যাপ করে আমাদের ট্রেন চলাচল অব্যাহত থাকবে। এই জন্য আমাদের মোট 60টি ট্রিপ হবে ওই দিন শুক্রবারে। কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও খুলছে শুক্রবার। আগে 1 বছরের কথা বলা হলেও এই স্টেশন মেরামতে সময় লাগলেও মাত্র 62 দিন। এতে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। আগামীকাল থেকে কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ। এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। বাট এখানেও আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু রিঅ্যারেঞ্জ করেছি। তবে মিরপুর 10 নম্বর স্টেশন চালু হতে আরো কিছুটা সময় লাগবে। চলতি মাসে ডিএমটিসিএল 20,67,03,591 টাকা আয় করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মিরপুর 10-এ আপাতত থামবে না, এটা আমাদের কাজ চলছে। কাজ শেষ হলে আমরা দ্রুত এটা চালু করার চেষ্টা চালাচ্ছি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়ির দীঘিনালায় 2 পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয়েছে 5 জন। বৃহস্পতিবার বিকেলে দীঘিনালার লারমা স্কোয়ারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত বুধবার নিউজিল্যান্ড এলাকায় গণপিটুনিতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিকেলে দীঘিনালা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলা ও তর্কিত চালায় দুর্বৃত্তরা। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন সাংবাদিক সহ 5 জন। এ সময় অন্তত 60টি দোকান ও বসত বাড়িতে আগুনও দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হারিস ও জোসেফের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকার
সিএমএম আদালতে মামলা হয়েছে। এটি করেছেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। তাদের বিরুদ্ধে টেন্ডার কারসাজি, সরকারি সম্পত্তি দখল, সরকারি তহবিল আত্মসাৎ এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একই মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ মোট 5 জনকে আসামি করা হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আলী হায়দার কামাল বিষয়টি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় সংক্রান্ত দুর্নীতি সহ অন্যান্য অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার তথা প্রশাসক নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রকাশ করেন। এর আগে গত 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে কেন্দ্রীয় ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এই কোম্পানিগুলি যাতে প্রপারলি ম্যানেজ করা হয় সেই জন্য রিসিভার চেয়েছি। বাংলাদেশ ব্যাংক এটা ইনভেস্টিগেট করে কোন ব্যাংক থেকে কত টাকা নিয়েছে সেটা জানাবে। ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তাদের কারাগার থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এরপর এই মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে শুনানি করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে 13 সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়ের করা মামলাটি গেল মাসেই নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। সে সময় হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড দেন আদালত। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য M.A. মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় 2 সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। এই মামলায় 2 নম্বর এজাহারভুক্ত আসামি M.A. মান্নান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত 4/9 যে মামলাটা হয়েছিল সেই মামলার উনি এজাহারনামী আসামি, ওই মামলার রেফারেন্স তাকে আমরা গ্রেপ্তার করেছি। গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগগুলোর জন্য সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটির সফররত ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত তারা। তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্তব্য করেন মার্টিন রাইজার। বলেন, ব্যাংকিং, কর, শুল্ক, ভ্যাট, ডিজিটাইজেশন, দুর্নীতি বিরোধী পদক্ষেপের সংস্কার প্রয়াসে সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ব্যাংকের সহায়তাকে স্বাগত জানান। বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি থেকে মুক্তি পেতে এবং একটি নতুন যাত্রার সূচনা করতে জনগণের কাছ থেকে ব্যাপক ম্যান্ডেট পেয়েছে। বর্তমান সরকার সংস্কারের জন্য যেসব উদ্যোগ নিয়েছে তার রূপরেখা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, অর্থনৈতিক ক্ষেত্রে পদক্ষেপগুলোর মধ্যে দুর্নীতি, শ্রম সংস্কার এবং যুব সমাজের উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অবৈধ অস্ত্র, মাদক ও ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার জুলফিকার আলী হায়দার। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি বলেন, নির্ধারিত সময় পার হলেও অনেকেই অস্ত্র জমা দেননি, সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। মাদকের কয়েকটি চিহ্নিত স্থানে অভিযান অব্যাহত রাখবে কেএমপি। এ সময় সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান জুলফিকার আলী। তিনি সাফ জানিয়ে দেন, কেএমপিতে কোনো ধরনের বদলি বাণিজ্য হতে দেবেন না। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন কেএমপির কমিশনার। গত 7 সেপ্টেম্বর কেএমপি 39তম কমিশনার হিসেবে তিনি যোগদান করেন। 4 তারিখের আগে একটা তারিখ দেওয়া ছিল, সেই তারিখ পর্যন্ত যদি অস্ত্র জমা না দেওয়া হয় সেক্ষেত্রে বৈধ অস্ত্র অবৈধ হয়ে যাবে, অবৈধ বিবেচনা করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনিক। তো ওই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি কয়েকদিন থেকে। আমার ধারণা ভালো কোনো সংবাদ হয়তো আপনারা পাবেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কনফারেন্স কক্ষে ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম ও ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেনকে শপথ বাক্য পাঠ করান ছাত্র আন্দোলনের নেতা পলাশ বখতিয়ার। শপথ বাক্যে জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার শপথ নেন নবনিযুক্তরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব সহ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এমন ঘটনার পর বিশ্ববিদ্যালয় জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলে আশাবাদী সরকার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, লোডশেডিং মোটামুটি কেটে গেছে, সামনে আরও কমবে। তিনি বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতের দুর্নীতি খতিয়ে দেখছে 2 তদন্ত কমিটি। ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অনিয়ম হওয়ায় এই সংক্রান্ত চুক্তিগুলোও যাচাই করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার অর্থনীতিতে যে সংকট রেখে গেছে, এর ফলে ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। ডলার সংকট, জ্বালানিতে আমদানি নির্ভরতা ও অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে। সচিবালয়ে গ্যাস মজুদ নিয়ে ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে 1 বিলিয়ন ও এডিবির কাছে $1 বিলিয়ন চেয়েছে সরকার। এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিশ্বব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে, কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে, এই শীতের মধ্যে আমরা করতে পারবো। উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়েও কথা বলেন, জানান এক্ষেত্রে গঠিত জাতীয় কমিটি ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নাম না, গ্যাসপ্রম না, কিংবা সামিট না, কিংবা আদানি না, আমরা হচ্ছে সব চুক্তি আমরা বলছি যে আপনারা ফ্রি। ওনারা আমাদের থেকে পূর্ণ তালিকা নিয়েছেন, ওই যে জাতীয় যে কমিটি হয়েছে ওনাদেরকে আমরা পূর্ণ তালিকা দিয়েছি। তো সুতরাং দে আর ফ্রি টু এক্সামিন ইচ অ্যান্ড এভরি কন্ট্রাক্ট। তো এই 2 কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। উপদেষ্টা দাবি করেন, কয়েকদিন লোডশেডিং থাকলেও এখন কমে গেছে। 1 দিন না 2 দিন ছিল, এরপরে লোডশেডিং এর কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিল, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিল এবং আদানি থেকে সরবরাহ, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিল, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। ব্রিফিংয়ে জানানো হয়, ভোলায় 5.1 TCF গ্যাস মজুদ থাকার তথ্য ভুল। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ 2 TCF এবং আরো 2 TCF এর সম্ভাবনা আছে, সেটা খালি উপরের ওই জায়গাটাতেই আছে। সারা দেশে বাপেক্সের মাধ্যমে আরও 100টি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, উন্মুক্ত টেন্ডারে প্রতিযোগিতা ছাড়া আর কোনো কূপ খনন ও প্রকল্পের অনুমোদন দেয়া হবে না। প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিজ ও আত্মীয় স্বজনের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন চট্টগ্রাম 3 আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ও কুমিল্লা 8 আসনের সাবেক এমপি
নাসিমুল আলম চৌধুরী এবং যশোরের সাবেক মেয়র জহুরুল ইসলাম চাকলাদার ওরফে রেন্টু চাকলাদারের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম, সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। চট্টগ্রাম 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা টানা 14 বছর এমপি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে নিজ ও আত্মীয় স্বজনের নামে দেশ বিদেশে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়, জানিয়েছেন দুদক। সংস্থাটির অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য মতে তাদের নামে পূর্বাচল, উত্তরা, মতিঝিল, গুলশান ও সন্দ্বীপে প্লট, ফ্ল্যাট ও জমির খোঁজ মিলেছে। এছাড়া মাহফুজুর রহমান মানি এক্সচেঞ্জের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কোটি কোটি টাকা পাচারেরও তথ্য পাওয়া গেছে। একইভাবে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন কুমিল্লা 8 আসনের সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরীও। উঠেছে এমন অভিযোগ। দুদক জানায় তার নামে ভিজে জিও টেক্সটাইল লিমিটেড নামের কোম্পানিতে 1.5 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রমাণ মিলেছে। এছাড়া রাজধানীর বনানীর ডিওএইচএস ও নিকুঞ্জে 2টি ফ্ল্যাট, কুমিল্লার বডুরা বাজারে 17টি দোকান, কুমিল্লা সদরে ঠাকুরবাড়ি ও জাউতলায় 2টি বহুতল বাড়ি, এছাড়া নামে বেনামে প্রায় 450% জমির মালিকানা রয়েছে। তাই গোয়েন্দা তথ্য পেয়ে কমিশন থেকে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যশোর পৌরসভার সাবেক মেয়র জহুরুল ইসলাম চাকলাদার ওরফে রেন্টু চাকলাদারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অনুসন্ধানে জানা যায়, মেয়র হওয়ার পর অডেল সম্পদের মালিক বনে গেছেন রেন্টু চাকলাদার। যশোর শহরের আরাবপুর এলাকায় প্রায় 100 বিঘা জমিতে বিশাল বাগান বাড়ি, শহরের রূপদিয়া বাজার এলাকায় 20 বিঘা জমিতে ফিড মিল, শহরের কাজীপাড়ায় সুদৃশ্য অট্টালিকা নির্মাণ করেছেন। অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন ঠিকাদারি কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমেই এমনটা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দুদক। তার বিরুদ্ধে বেশ জমি দখল এবং নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম, সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পূর্বাঞ্চল রেল পথের আখাউড়ায় অভিযান চালিয়ে রেলওয়ে সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে জংশন এবং পৌর শহরের বাইপাস এলাকায় অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূ সম্পত্তি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সজীব মিয়া। স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ রেলওয়ের সম্পত্তি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিল। একাধিকবার নোটিশ করলেও সরানো হয়নি এসব স্থাপনা। মালয়েশিয়ায় ৪৫টি দেশের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্যের মেলা। এতে অংশ নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিনিয়োগ মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার উদ্যোগে করা হয়েছে এই আয়োজন। 20 তারিখ পর্যন্ত চলবে এই মেলা। 4 দিন ব্যাপী এই আয়োজনে মডেস্ট ফ্যাশন, ই কমার্স, ইসলামিক ফাইন্যান্স সহ বিভিন্ন বিষয়ে 1000-এরও বেশি স্টলের আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রাণ ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সহ বেশ কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে মেলাটিতে। ওমানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দেশটিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের। সভায় প্রবাসীদের সেবার মান বৃদ্ধি, স্থানীয় আইন মেনে চলার প্রতি সচেতনতা, দূতাবাসের সাথে গণমাধ্যমের সম্পর্কের উন্নতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ওমানের রাষ্ট্রদূত জানান, প্রবাসীদের সকল ধরনের সেবা দেওয়ার লক্ষ্যে দূতাবাস সবসময় প্রস্তুত। প্রবাসীদের থেকে দূতাবাসের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সভায় রাষ্ট্রদূত সহ দূতাবাসের বহু ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কনসুলেটের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 13 দফা দাবি পেশ করেছে রাজ্যটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বুধবার কনসুলেটের সাহায্যে এসব দাবি তুলে ধরেন প্রবাসীরা। রাষ্ট্র পরিচালনায়
প্রবাসীদের অংশগ্রহণ সহ বিমানবন্দরে হয়রানি বন্ধের মতো বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি ফোরামের সদস্য ডক্টর মহসিন আর পাটোয়ারি, কমিউনিটি বোর্ড মেম্বার শাহজাহান শেখ, আহসান হাবিব, কাজী আজহারুল হক মিলন সহ আরো অনেকে। যত দ্রুত সম্ভব কুয়েত চট্টগ্রাম রুটের সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার দাবি জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই বিগত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে কুয়েত চট্টগ্রাম রুটের ফ্লাইট। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছে দেশটিতে বসবাসরত অসংখ্য প্রবাসী। শুধুমাত্র চট্টগ্রামই নয়, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এমনকি নোয়াখালী জেলার প্রবাসীরাও ব্যবহার করেন এই পথ। ফলে প্রায় ৮ ঘণ্টারও বেশি ট্রানজিট ঝক্কি পোহাতে হয় বিদেশ ফেরত প্রবাসীদের। যাত্রায় প্রতিবারই চরম দুর্ভোগ পোহাতে হয় প্রবাসীদের। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কাছে দ্রুত ফ্লাইট আবারও চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। ইতালিতে বাংলাদেশ সমিতি জেনেভার উদ্যোগে আয়োজিত হয়েছে প্রবাসী মিলন মেলা। বুধবার স্থানীয় একটি পার্কে মেলার আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বাৎসরিক এই মিলন মেলা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি জেনেভার সভাপতি সুজন ঠালি। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাসুম ব্যাপারী, প্রচার সম্পাদক মিলন সৈয়াল সহ আরো অনেকে। নানা রকম বিনোদনমূলক খেলা ও প্রতিযোগিতার মাধ্যমে দিনটি উদযাপন করে প্রবাসীরা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ করা হয় এই আয়োজন। বাহরাইনে কমিউনিটি নেতাদের সাথে নৈশভোজ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার এ আয়োজন করা হয়। জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি মোহাম্মদ জনি চৌধুরীর আমন্ত্রণে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল গনি মজুমদার। আর উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আলাউদ্দিন গাজী, নূরে আলম, মফিজ মিয়া, আবদুল্লাহ আল নয়ন সহ আরও নেতাকর্মী। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ইতালিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত মনফালকনে গারিজিয়া ইতালির উদ্যোগ আয়োজিত হয়েছে আলোচনা সভা ও মিলাদ মাহফিল। ইতালির স্থানীয় বাংলা ফ্লেভার রেস্টুরেন্টে আয়োজন করা হয়। নুরুল আমিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুর রহমান সজীব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান সোহেল। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মুহিউদ্দিন ও গজল পরিবেশন করেন ইব্রাহিম মিয়া ও আনোয়ার। বিশ্বের সকল মুসলিম উম্মাহদের জন্য দোয়া মাহফিল ও তবরক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অচিরেই ছাত্র জনতা হত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, এরপরই ভারতের কাছে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিবে প্রস্তাবিত সংস্কার কমিশনগুলো। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি কিছু প্রয়োজনীয় সংস্কারের এই কমিশনগুলো কাজ শুরু করেছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত ৬ সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের সংস্কার ভাবনা, কমিশনের কর্মপদ্ধতি, কমিশন সদস্য নির্ধারণ ও রিপোর্ট প্রদানের সময়সীমা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সংস্কার প্রধানকে সঙ্গে নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। জানান, ইতিমধ্যেই কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো। যে সংস্কারের মূলে থাকবে হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বিগত ১৫ বছরে নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্রযন্ত্র সংস্কার এবং স্থায়ীভাবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ওনারা ৩১ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের
সাথে কোনো আলোচনা হবে না। কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে, কোনো রকম পলিটিক্যাল প্রেশার যেন তাদের উপর না থাকে, সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের কার্য পরিধির বিষয়টিও আলোচিত হয়েছে ওখানে। আমাদের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা যে তিনি ঘোষণা করলেন কি আশা করছেন এইসব বিষয় নিয়ে আলোচনা হলো। মূলত এগুলো এটা ইনফরমেশনাল, আমরা কিছু তথ্য আরো জানলাম এই তাদের ধারণা সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে। আইন উপদেষ্টা জানান, দ্রুত সময়ে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে অন্তর্বর্তী সরকার। ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আদালত পুনর্গঠনের চিন্তা চলছে, অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে, বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যার ঘটনা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন ডক্টর আসিফ নজরুল। বলেন, কোনো ধরনের মব জাস্টিস গ্রহণযোগ্য নয়। এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অবৈতনিক এবং তা না হইলে হয়তো আমি এটা গ্রহণ করতাম না। এটা পাবলিক সার্ভিস। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।